বিএনপি বলেছে যে তারা আগে ডিসেম্বরে ছিল, জি, এখন তারা বলছে যে এটাকে একটু পিছিয়ে এটা রমজানের আগে করা যেতে পারে। জি, অন্যদিকে সরকারের যেটা চূড়ান্ত সময় ছিল তারা ছিল এপ্রিল পর্যন্ত। সেখানে প্রফেসর ইউনূস বলেছেন যে যদি যেই সংস্কার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো যদি এগিয়ে আসতে পারে তাহলে আশা করা যায় যে উনিও রমজানের আগে যদি ইলেকশন হয়, অর্থাৎ ফেব্রুয়ারিকেই এখানে মিন করানো হয়েছে, যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে আপত্তি নাই। জি, আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যেটা অনেকগুলো ইফ এবং বাট আছে, যদি কিন্তু এটা হলে তাহলে এটা ফেব্রুয়ারিতে হবে। এর আগেও ধরেন আমরাও কিন্তু বলেছি যে ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হতে পারে, কারণ ফেব্রুয়ারি মাসটা সময়টা হচ্ছে একটু সুবিধাজনক রমজানের আগে। অন্যান্য দলকেও আমরা দেখেছি, শুধু কয়েকটা দল যেটা প্রফেসর ইউনূসও বলেছেন যে সংস্কার, বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি পজিটিভ হয় তাহলে সেটা ফেব্রুয়ারিতে হতে পারে। দেখেন ইলেকশনের জন্য কিন্তু এগুলো খুব, বিশেষ করে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। বিচারের কাজটা তো মোটামুটি একটা প্রোগ্রেস আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংস্কারের জায়গাটা যদি একটা স্পেসিফিক ক্লিয়ার কোনো দিক নির্দেশনা না থাকে তাহলে কিন্তু ইলেকশনটা কিছুটা মানে একটা আনসার্টেনিটির মধ্যে পড়ে যাবে, এটা আমরা ধারণা করছি। কারণ আপনি দেখেন ইলেকশন যত এগিয়ে আসবে, ইলেকশনের ডেট যত এগিয়ে আসবে তখন দেখা যাবে প্রচারণা খুব হবে, তত বাড়বে। প্রচারণার মধ্যে দেখা যাচ্ছে যে সমস্ত দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের মধ্যে কিছুটা উত্তেজনা হয় ইলেকশনের সময়, আমরা দেখেছি। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো উত্তেজনা দলে দলে হতে পারে, একটা দলের মধ্যে যদি বিদ্রোহী প্রার্থী থাকে সেখানে একটা উত্তেজনা হবে, আবার দুইটা দলের মধ্যে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে সেখানে এক ধরনের উত্তেজনা হবে। তো সেই উত্তেজনায় আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু বা যারা দায়িত্বে আছেন তারা কতটুকু সেটা নিয়ন্ত্রণে নিতে পারবেন। আমরা অতীতে দেখেছি ইলেকশনের সময় কিন্তু ব্যাপক মারামারি হয়, গণ্ডগোল হয়। তো কেয়ারটেকার পিরিয়ডে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা নিরপেক্ষ অবস্থানে থাকে, যেটাকে আমরা সবসময় বলি যে লেভেল প্লেইং ফিল্ড একটা থাকে। এখন যেই অসুবিধাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও বিএনপি খুব শক্তিশালী, কোথাও জামাত খুব শক্তিশালী, কোথাও এনসিপি বা আমরা অন্যান্য দলগুলো যেগুলো আছে তাদের কিছু ব্যাপার স্যাপার আছে। তো এইটাতে আমরা এখন পর্যন্ত ফিল্ড লেভেল থেকে যেগুলো পাচ্ছি সেখানে প্রশাসন কিন্তু নানা পক্ষ নিয়ে নিচ্ছে। আর আমাদের এখানে প্রশাসনের একটা ত্রুটি থাকে, সেটা হচ্ছে তারা আগাম বুঝতে পারে কারা ক্ষমতায় আসবে, তখন তারা তাদের পক্ষ অবলম্বন করে। এবারে আমরা কেয়ারটেকার পিরিয়ডে যেরকম থাকে যে একটা কঠোর অবস্থানে থাকে, সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি থাকে, এবারে এটা নিয়ে আমরা দ্বিমুখী দুই পক্ষের অভিযোগ দেখেছি। যেমন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সরকার এনসিপিকে মানে আপনার ফেভার করছে, আবার এনসিপি থেকে বলা হয়েছে সরকার তো পুরাই বিএনপির নিয়ন্ত্রণে। আবার এর মধ্যে আমরা দেখলাম যে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। তো এই জায়গাগুলো লন্ডন বৈঠকের পরে, তো এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত একটা সঠিক জায়গায় না যাবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন ঐকমত্য বলেন, নির্বাচন সঠিকভাবে করা বলেন, এটা নিয়ে একটা কিন্তু ঝামেলা থেকে যাচ্ছে। আমাদের এই সংবিধানে যে নিয়মগুলো আছে এগুলো যদি আমরা মেনে চলতাম তাহলে তো মানে রাষ্ট্রটা এই জায়গায় থাকতো না। উনি যেই নীতিগত কথাগুলো বলেছেন যে নির্বাচন যে কলুষিত হলো বা টাকা পাচারের বিষয়টা আসলো বা আমাদের এখানে যে আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়লো, আপনার জুডিশিয়ারি, আপনার লেজিসলেচার, দেন আপনার অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো যে এত কিছু হলো, এগুলো কেন? এগুলো তো আমরা সংবিধানই মানি নাই। তো এখন তো সংবিধান সংস্কার করেই বা কী লাভ হবে যদি আমরা এগুলো না মানি? এটাই হচ্ছে ওনার আর্গুমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে তারপরেও কেন আমরা সংস্কারের ইস্যুটা এত সিরিয়াসলি আসবো? আপনার মনে থাকার কথা যে আমাদের এখানে কিশোরের একটা আন্দোলন করেছিল, সেটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন। এবং সেই আন্দোলন করতে গিয়ে তারা দেখলো যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোথাও আমরা নিয়ম মানছি না, এবং আপনার দেখা গেলো যে লাইসেন্স নাই, বিচারপতিরও লাইসেন্স নাই, পার্লামেন্ট মেম্বারেরও লাইসেন্স নাই, ইভেন পুলিশ অফিসারেরও তারা গাড়ি থামাইয়ে চেক করলো, সামরিক কর্মকর্তাকেও চেক করেছিল, সামরিক কর্মকর্তা কারো কি পাইলো না। পাওয়ার পরে কিন্তু তখন এই বিষয়টা খুব সিরিয়াসলি আসলো। তারা বলল ওই যে আপনার মনে থাকার কথা রাস্তা তারা লিখেছিল যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তারা লেন করে দিয়েছিল যে এই লেনে রিক্সা চলবে, এই লেনে বাস চলবে। অর্থাৎ আমাদের রাষ্ট্রটা এই নীতির মধ্যে চলছে না, নিয়মের মধ্যে চলছে না। তখনই বলছিল যে এই রাষ্ট্রকে নতুন করে গড়তে হবে, এটা আর
মানে এটাকে টোটাল পরিবর্তন করতে হবে, এই জায়গা থেকে কিন্তু সংস্কারের বিষয়টা আসছে। এবং নাসিরউদ্দিন ওসিম ভাই নিজের দলের কথাই উনি কিন্তু বললেন যে 31 দফা সংস্কার কিন্তু বিএনপি নিজ থেকে দিয়েছে, এবং এটা কিন্তু এই আন্দোলনের প্রেক্ষিতে দিয়েছে তা না, বিএনপি এটা দিয়েছে সম্ভবত 2022 বা শুরুটা 16 সালে 2016 থেকে 31 দফার কথা বলছেন। 31 দফার কথা, 31 দফা ছিল না বিএনপি, জি এবি পার্টি কি বলে? আমাদের 27 দফা থেকে আমরা 27 দফা থেকে সেটা 31 দফা হয়ে গেছে। এখন আসেন রূপকল্প 2030 জিয়াউর রহমানের এখন 19 দফার আলোকে প্রশ্নটা দুইটা, আমরা কি সংস্কার করব না করব না? কারণ আমরা বলছি যে এই রাষ্ট্রটা যদি আগের জায়গায় ফিরে যায় তাহলে এটা আবার আরেকটা শেখ হাসিনার রেজিম ফিরে আসবে। সেজন্য আমরা বলছি যে এটার সংস্কার দরকার, এবং সংস্কারের জায়গায় কিছু বেসিক জিনিস, যেমন বিএনপি নিজেই বলেছে পর পর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এটা বিএনপির এই প্রপোজাল। অবশ্যই এখন আমরা ধারণা করেছিলাম যে এই পর পর 2 বারের পরে এটার মিনিং হচ্ছে যে কোনো ব্যক্তি তার লাইফ টাইমে 2 বারের বেশি হতে পারবেন না। বিএনপি এখন এটার ব্যাখ্যা দিচ্ছে যে না, পরপর 2 বারের পরে সে বিরতি দিয়ে আরো একবার বা 2 বার একাধিকবার হতে পারে। তো এখন দেখেন কথা হচ্ছে আমরা কেন এই সংস্কারটা করতে চাই, এই সংস্কারটা করলে কি লাভ হবে? আমরা পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ জানি, কোথাও এই ধরনের সীমাবদ্ধ করে দেওয়া হয় নাই। আর আমেরিকায় আমরা দেখি যে রাষ্ট্রপতি 2 টার্ম থাকার পরে যান। আমাদের দেশেও কিন্তু আছে, প্রেসিডেন্ট কিন্তু 2 টার্মে বেশি থাকতে পারেন না। এগুলো নিয়ে কিন্তু গত কয়েকদিন আমাদের আলোচনাগুলো হয়েছে। আমরা কেন দেখছি? আমরা দেখছি যে একজন মানে হেড অফ দি গভর্নমেন্ট বা চিফ এক্সিকিউটিভ অফ দি স্টেট, উনি যখন তার সীমানাহীন ক্ষমতা যখন থাকে তখন দেখা যাচ্ছে উনি দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছেন, উনি স্বজনপ্রীতিতে জড়িয়ে যাচ্ছেন, উনি স্বৈরাচার হয়ে যাচ্ছেন। উনি যখন বুঝবেন যে আমি আসলে যত শক্তিশালী হই, যত জনপ্রিয় হই, 2 টার্মের বেশি আমি থাকতে পারবো না, তাহলে কিন্তু ওনার এই জায়গাটা হয় না, যেটা আমরা মানে অন্যান্য দেশে আমরা যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি। যেমন আমাদের দেশে প্রত্যেক প্রেসিডেন্টকে বা প্রধানমন্ত্রীকে কি হতে হয়, জেলে যেতে হয় তার টার্মের পরে, তারপর আপনার মৃত্যুবরণ করতে হয়, অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করতে হয়, যেটা আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করেছেন, জিয়াউর রহমানকে অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করতে হয়েছে। তারপরে আপনার খালেদা জিয়াও জেলে গেছেন, শেখ হাসিনাও জেলে গেছেন, শেখ হাসিনা তো আবার পালিয়ে যেতে হয়েছে, শুধু একা পালান নাই, ওনার একেবারে পাইক পেয়াদা সহ পিয়ন দারোয়ান সহ পালাতে হয়েছে। আমরা বাংলাদেশে এই ট্রেন্ডটা সেট করতে চাই যে আমাদের একজন গুড গভর্নেন্স যিনি দিয়েছেন, যে প্রাইম মিনিস্টার, উনি আমাদের অভিভাবক হিসেবে থেকে যাবেন, যে উনি একটা ভালো টার্ম তার সুশাসন দিয়ে উনি আমাদের দেশে অ্যালাইভ থাকবেন, যাতে উনি দেশের অভিভাবক হিসেবে থাকতে পারেন, যেটা আমেরিকানরা থেকেছে। এখন এটা একটা কল্পনা, আমরা এই সংস্কারের অনেক বিতর্ক তুলতে পারি, কিন্তু এটা আমরা কেন ভাবছি? আমরা ভাবছি যে আরো বেটার করার জন্য। এখন এই যে বিতর্কটা আসলো যে 2 টার্ম এবং 2 বারের মধ্যে পার্থক্য কি? বিএনপির সাথে পার্থক্যটা হচ্ছে বিএনপি বলছে পরপর 2 টার্ম, আমরা বলছি 2 টার্ম ইন এ লাইফ টাইম। হ্যাঁ, এখন টার্মের ব্যাপারে আবার কথা আসছে, এই টার্ম মানে কি? টার্ম মানে তো 5 বছর আমাদের এখন যতটুকু আছে, 2 টার্ম হলে 10 বছর হবে। এখন কেউ বলেছেন টার্ম না বার। এখন ধরেন প্রধানমন্ত্রী যদি 3 বছরের ক্ষমতা থাকার পর উনি ক্ষমতাচ্যুত হয়ে গেলেন, তাহলে এখানে টার্মটা হয়ে গেল কিন্তু 3 বছরের, ঠিক আছে, একবার। সেটা হচ্ছে এই জন্য আজকে যে আলোচনাটা এসেছে সেটা হচ্ছে টার্ম হোক মানে মেয়াদ বার হোক, কেউ 10 বছরের বেশি থাকতে পারবেন না। এইটা যদি করা যায়, দলগুলো ডাইনামিক হবে, দলগুলোর মধ্যে নেতৃত্ব তৈরি হবে, আর যিনি প্রধানমন্ত্রী থাকবেন, দেখেন আমাদের দেশেও কিন্তু এই আইনগুলো নিয়মগুলো আছে। আমরা কোনো একজন ব্যক্তি একটা পদে 3 বছরের বেশি থাকে না, তাকে ট্রান্সফার করা হয়, তাকে পদোন্নতি দেওয়া হয়, কারণ চেঞ্জ হলে হয় কি ডিসিশন, আইডিয়া, নতুন নতুন ধারণা তৈরি হয়। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে নাসিরউদ্দিন ওসিম ভাই যে কথাগুলো বলেছেন, যে অনেক তিক্ততা আমাদের আছে, অনেক আমাদের অপারগতা আছে, আমাদের ব্যর্থতা অনেক আছে, কিন্তু আমরা কেন একটা নতুন জিনিস করব না? কেন অন্যরা যদি নতুন কিছু করে সাফল্য পায়, আমরা চেষ্টা করে দেখি না কেন? একদিনে তো সবকিছু হবে না। সেই জায়গা থেকে আমরা বলছি যে বার হোক, টার্মে হোক, একজন ব্যক্তিকে যদি আমরা 10 বছরের মধ্যে একটা মেয়াদে রাখি, তাহলে এটা ওনার মাথার মধ্যে কাজ করবে যে আমাকে আবার জনগণের হাজির থাকতে হবে, আমি চাইলে বেশি দিন থাকতে পারবো না। ফলে অ্যাকাউন্টেবিলিটি, ভালো কাজ করার আগ্রহটা জন্মাবে।